आपकी अदालते জামিয়াত উলেমায়ে হিন্দের প্রেসিডেন্ট মৌলানা মাহমুদ মদনীর ওপর অভিযোগ হলো যে এনার চিন্তা ভাবনা খুবই রক্ষণশীল। মৌলানা সাহেব, এই কথাটা তো ঠিক যে জামিয়াত উলেমায়ে হিন্দ হলো 105 বছরের পুরনো অর্গানাইজেশন। তার মানে এটা তো নয় যে চিন্তা ভাবনাও 100 বছরের পুরনো হতে হবে। আর আজকালকার যুবকেরা যে আছে, ওরা অভিযোগ করে যে, ওরা বলে যখন আমরা দেওবন্দে যাই তখন আধুনিক সময় থেকে দূরে রাখা হয়, যেমন মেয়েদের রিলস তৈরি করতে দেওয়া হয় না। তাহলে কি আপনি মেয়েদের রিলস তৈরি করা নিয়ে ওকালতি করেন? হ্যাঁ, আমি তো চাই মেয়েরা রিলস বানাক আর ইনস্টাগ্রামে পোস্ট করুক। ব্যাপারটা হলো, যে কোনো ইনস্টিটিউশন হোক, ওটার একটা উদ্দেশ্য থাকে। এর উদাহরণ অনেক ধরনের মেন স্ট্রিম এডুকেশন ইনস্টিটিউশনে আপনি পাবেন, যেখানে মোবাইল রাখার জন্য আর ইউনিফর্মের জন্য আর এই ধরনের অনেক জিনিসের জন্য সীমাবদ্ধতা আছে। এটা শুধুমাত্র দারুল উলুম দেওবন্দের সাথে নয়, বরং যখন একটা বিশেষ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় যেখানে পড়াশোনা শেখানো ছাড়া ডিস্ট্রাকশন করা জিনিসগুলো থেকে বাঁচাতে হবে, এটাকে তো আপনি মানবেন যে আধুনিক সময়ের চ্যালেঞ্জিং বিষয়ের মধ্যে একটা হলো মোবাইলের মিসইউজ করা বা প্রয়োজনের থেকে বেশি ইউজ করা বা ব্যবহার করা। এই প্রবলেম শুধু ইন্ডিয়াতেই নয়, বরং গ্লোবাল ফেনোমেনন হয়ে গেছে। এর জন্য অনেক ধরনের নতুন রোগের সৃষ্টি হয়েছে, সেগুলো নতুন নতুন নামও দেওয়া হয়েছে। এমন অবস্থায় পড়াশোনা করা ছেলেমেয়েদের যারা গ্র্যাজুয়েশন করছে বা পোস্ট গ্র্যাজুয়েশন করছে, বা ওদের ডিস্ট্রাকশন করা জিনিসগুলো থেকে দূরে রাখা যায়, সব জায়গায় দূরে রাখা যায়। আমি আপনাকে এরকম পুরো লিস্টও দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি যে মোবাইল ব্যবহার করলে যারা স্টুডেন্ট তাদের প্রভূত ক্ষতি হয়, কিন্তু মেয়েরা গাড়ি চালাবে, মোটর বাইক চালাবে, এর উপর সীমাবদ্ধতা কেন? কোথায় সীমাবদ্ধতা আছে? এগুলোর উপরে সবাই চালাচ্ছে। না দেখুন, কে বাধা দিচ্ছে? দারুল উলুমের ওয়েবসাইট আছে, হ্যাঁ, ওখানে প্রশ্ন করা হয়েছে, একটা মেয়ে প্রশ্ন করেছে উলেমাকে যে আমি কি মোটর বাইক চালাবো, গাড়ি কি চালানো যাবে? উনি বলেছেন যে না, এটা ইসলাম ধর্মে অবৈধ। এটা তো এখন উনি বলতে পারবেন, যে লিখেছে সে কি লিখেছে আর কবে লিখেছে, কোন কনটেক্সটে প্রশ্নটা করা হয়েছে। দেখুন, এই যে দারুল উলুমের ওয়েবসাইট আছে, এটা ওটারই প্রিন্ট আউট। হ্যাঁ, আসলে এটা আমার ডিপার্টমেন্ট নয়, তাই উনি কোন কনটেক্সটে এটা, বিজ্ঞপ্তির সাথেও তো এর অনেক সম্পর্ক আছে। যে প্রশ্নকর্তা, যে প্রশ্নকর্ত্রী, প্রশ্ন করার ধরনটা কিরকম, সেই অনুযায়ী উত্তর দেওয়া যায়। মৌলানা সাহেব, প্রশ্ন তো খুবই সোজা ছিল। আমি জানি না সোজা ছিল কিনা, কারণ আপনার প্রশ্নটাও খুবই সোজাসুজি, সেই জন্য। না, উনি লিখেছেন, এতে লিখেছেন ইজ রাইডিং এ বাইক অর আ কার আনলফুল ফর ফিমেল অ্যাকর্ডিং টু শরিয়া। আমি এটা বলতে পারবো না। আর আমার মনে হয় যে এটা নিয়ে যদি সঠিকভাবে প্রশ্ন করা হয় তাহলে উত্তর অবশ্যই পাওয়া যাবে। এটাকে এখন ঠিকভাবে কি করে বলবেন, একবার বলে দিন। প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে, যদি সেই সীমার মধ্যে থেকে যদি করা হয় তাহলে সেই জিনিসটা অ্যালাউ করা যাবে। যেমনটা উনি জিজ্ঞেস করেছেন যে আমি আইব্রোজ করি, তাহলে এটা কি ঠিক? তারপর বলা হলো ইসলামে এটা হারাম। আমি জানি না আপনি কত পুরনো কোথা থেকে কি সব জিনিস বের করেছেন। সদ্য ওয়েবসাইট থেকে আমি বের করেছি। আমাদের যে ইয়াং ছেলে মেয়েরা রয়েছে তারা এসব প্রশ্ন জিজ্ঞেস করে। হ্যাঁ, জিজ্ঞাসা করা উচিত। নতুন নতুন ইস্যুস যে তৈরি হচ্ছে লোকজনের জন্য, নতুন নতুন জিনিস আসছে এই সময় ইউজ করার জন্য, মেকআপ করার জন্য হোক। এবার উনি জিজ্ঞাসা করেছেন এটাও যে ফেসিয়াল করা, ট্যাটু করা, এটাও কি হারাম, অবৈধ ইসলামে? হ্যাঁ, ট্যাটু করা নিয়ে তো আমি জানি যে এটাকে অবৈধ বলে ধরা হয়েছে, কারণ ওই যুগেও এটা করা হতো। তাই এটা তো একদম ক্লিয়ার, এতে তো কোনো ডাউট নেই। কিন্তু বাকিটা প্রশ্নকর্তার প্রশ্নের উপরে নির্ভর করে কি কি জিনিস হতে পারে, কিভাবে। দেখুন, একজন মৌলানা তো যে বিয়েতে ডিজে বাজানো হচ্ছিল উনি নিকাহ করাবে না বলে দিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই আমরা তো এই সিদ্ধান্তটা নিচ্ছি। আমরা এটা বলেছি যে যেই বিয়েতে ডিজে হবে, যেই বিয়েতে প্রয়োজনের থেকে বেশি খরচ করা হবে, যেই বিয়েতে প্রয়োজনের থেকে বেশি আলো টালো লাগানো হবে,
যেই বিয়েতে এনভায়রনমেন্টের খেয়াল রাখা হবে না, যেই বিয়েতে গরিবের দারিদ্রতা নিয়ে মজা করা হবে, ওই বিয়েটা আমরা হতে দেবই না। আমাদের হাতে উপায় থাকলে ওটা হতে দেব না। আমি তো সরকারকেও বলি আইন হওয়া উচিত এ নিয়ে। এটা কি ধরনের কি চলছে যে বিয়েকে বিগ ফেট ওয়েডিং করে চলেছে আর গরিবদের নিয়ে মজাই করে চলেছে। গরিবরা ঠিকঠাক খাওয়ার মতো জল পর্যন্ত পাচ্ছে না। আপনি বিয়েতে এত আমরা উর্দুতে বলি যে তুষ্কো এহতেহামকে সাথ এত 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 জাঁকজমক ভাবে আপনি করেন। আপনি গরিবদের নিয়ে কোনো সিনসিয়ারিটি নেই আপনাদের কাছে, তাই না? এবার কিরকম দেশ তৈরি করতে চান, কিভাবে পৃথিবী চালাতে চান, আপনি এনভায়রনমেন্টের খেয়াল পর্যন্ত রাখেন না। কিভাবে করবে, বিয়ে কিভাবে করবে, এটা বলার এটা সোসাইটির মধ্যেই তো পড়ে, এটা সোসাইটির মধ্যেই পড়ে। সমস্ত সোসাইটির করা উচিত একসাথে। আমাকে আর আপনাকে মিলিত হয়ে করতে হবে এটা। সোসাইটিকে ভুল রাস্তায় যেতে দেব না আমরা। গরিবদের দারিদ্রতা নিয়ে মজা করতে দেব না আমরা কাউকে। রাষ্ট্রকে, দেশকে, সমাজকে ভুল রাস্তায় যেতে দেওয়া উচিত নয়। সবাইকে বসে ভালো করে এটা নিয়ে চিন্তা করা উচিত। তার মানে হলো যে ইউনিফর্ম সিভিল কোড যে আছে সেটা প্রয়োগ হওয়া উচিত, তাই তো? এটাতে আপনার কি মন্তব্য তাহলে? কারণ ওটায় তো এটাই লেখা আছে যে বিয়ে সবার একই পদ্ধতিতে হোক। একই পদ্ধতিতে বলতে কি বোঝাচ্ছেন? এটাই তো সমস্যা। যদি সবার জন্য একই রকম ভাবে শুরু হলে পরে এটার কোনো এক হোয়াইট পেপার থাকা উচিত, তাই না? ডিসকাশন হওয়া উচিত। ভালো কথা যে ভালো জিনিস প্রয়োগ করা হোক, কিন্তু কোনো এটার ব্যাপার কোনো ইউনিফর্মিটি তো নেই। বলা হচ্ছে যে এক হওয়া উচিত। এবার যখন এক হওয়ার কথা বলবেন সেটাকে কে ডিনাই করবে? কিন্তু যেটাকে আনা হচ্ছে সেটা তো এক নয়। কিভাবে প্রয়োগ করবেন, কোন ফরম্যাটে প্রয়োগ করবেন সেটাতে ডিসকাশন। কিন্তু ওখানে তো এটা বলা হয়নি যে নিকাহ করতে চায় তাকে 7 পাক ঘুরতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাতে সমস্যাটা কি? এখন ভারতবর্ষে হচ্ছেটা কি তাহলে? ভারতবর্ষে গোটা দুনিয়া সমস্যা এসে গেছে। এটা একটা কমন ফেনোমেনন হয়ে গেছে যে আপনার সামর্থ্য রয়েছে তো 50,000 টাকা খরচ করার, আপনি লোক দেখাতে গিয়ে 20 লক্ষ টাকা খরচ করছেন। টাকা জমানো শুরু করেন এই কারণেই তো যে সেই টাকাগুলো আপনি খরচ করুন বাচ্চাদের এডুকেশনের উপরে, শিক্ষার উপর খরচ করুন। ওই একদিনের জন্য ওই যে বলা হয় না 4 দিন কি চাঁদনি ফির আন্ধেরি রাত হ্যায়, এখন তো নাটক শুরু হয়ে গেছে। দেখুন বর্তমান যুগে যেসব বিয়ে হয়, আমি জানি না সেই ব্যাপারে আপনি কতটা জানেন, সেই সবকটা বিয়েই ক্যামেরার জন্য হয়। বরমালা পড়ানোর সময়ও 3-4 বার রিটেক করা হয়। আপনি বলুন। আর তাদের স্ট্যাটাস, তাদের ঐতিহ্য ওটা দিয়েই বোঝা যায়। প্রতিযোগিতা শুরু হয়েছে লোক দেখানোর। তাই আমাদের বিয়েতে আমি 10 লক্ষ টাকা খরচ করে ফেললাম। আমার পাশের বাড়িতে যে লোকটা রয়েছে সেও তার সমকক্ষ হওয়ার জন্য 10 লক্ষ টাকা খরচ করেন, আর তার সেই জন্য সে কতটা নিজের জন্য বিপদ ডেকে আনে। তাই এটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। সমাজকে, সমাজের লোকেদের, আপনাদের মতন লোকেদের, শিক্ষিত লোকেদের। দেখুন আপনি যে কথাটা বলছেন খুব ভালো কথা বলছেন, এই খরচার ব্যাপারটা, কিন্তু এটা তো নয় যে ইসলামে মেয়েদের যেমন নিজেদের আইব্রো করাতে নিষেধ আছে, গাড়ি চালানোতে নিষেধ আছে, তাদের বিয়েতে মিউজিকের উপরেও নিষেধ আছে। এই প্রশ্নটা মিউজিক না, মিউজিকের উপরে হলে তো মিউজিকের ব্যাপারে আগে থেকেই ওপিনিয়ন তৈরি করা হয়েছে। তাই আমরা সেই ওপিনিয়নের বাইরে কেন যাব? আমাদেরকে তো বলতেই হবে। ধরুন আপনি আধুনিক হয়ে গেলেন, সেটা হচ্ছে আপনার আধুনিক হওয়ার রাস্তা। আমার রাস্তা অন্য কিছু আধুনিক হওয়ার জন্যে। আমার কাছে আধুনিক হওয়ার মানে হচ্ছে যে আমি আপনার ব্যাপারে, আপনার চিন্তার ব্যাপারে, আপনার বলতে আমার প্রতিবেশী, আমাদের সারাউন্ডিং, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, সেন্সিটিভিটিজের ব্যাপারে আমরা বেশি সচেতন হয়ে যাই। আধুনিক হওয়ার অর্থ হচ্ছে যে আমরা জল বাঁচানোর ব্যাপারে বেশি সচেতন হয়ে যাই, জলকে নোংরা হওয়া থেকে আমাদের নদীদের বাঁচানোর জন্য সচেতন হই, আমরা প্ল্যান্টেশন করার ব্যাপারে সচেতন হয়ে যাই, আমরা পাখিদের ব্যাপারে সচেতন হয়ে যাই, আমরা প্রজাপতির ব্যাপারে সচেতন হয়ে যাই। আমার কাছে তো এটাই। কিন্তু দেশের মেয়েদের ব্যাপারেও তো সচেতন হয়ে যায়। দেশের মেয়েদের দেখুন একবার দেশের মেয়েদের সমান অধিকার থাকা উচিত। দেশের মেয়েদের, আমাদের মেয়েদের সমান অধিকার থাকা উচিত, সমান অধিকারের সুযোগ পাওয়া উচিত, তাদের সম্মানও করা উচিত, অপরচুনিটিগুলো দেওয়াও উচিত। মৌলানা সাহেব, এটা যদি আমি কর্মজীবনের জন্য প্রস্তুত করতে হবে। বিজ্ঞপ্তিটা দেখি,
ওরা গাড়ি চালাতে পারবে না, মোটর বাইক চালাতে পারবে না, আইব্রোস করাতে পারবে না, মেকআপ করাতে পারবে না। সব রকম সীমাবদ্ধতা মেয়েদের জন্য আছে, ছেলেদের জন্য কিছু নেই। ছেলেদের জন্য আছে, অবশ্যই আছে, ছেলেদের জন্যও আছে। সীমাবদ্ধতা আছে ছেলেদের জন্য? ছেলেদের জন্য অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, এই রকম ভাবেই রয়েছে। আমাকে আপনি মোবাইল রাখতে পারবেন না যদি আপনি ইনস্টিটিউটে থাকেন। সেটা তো দুজনের জন্যই, সবার জন্যই তো আছে, ছেলেদের জন্যও আছে, আরো অনেক কিছু আছে। এরকম উদাহরণ তো কতগুলো বলবো আমি আপনাকে। আপনি তো এদিকে বিজ্ঞপ্তি নিয়ে ধরে বসে আছেন, তাই ওটা আসলে ওটা দেখুন, আমি যে দারুল উলুমের যে ওয়েবসাইট আছে ওখানে বিজ্ঞপ্তি থেকেই বলছি, আর সব নিয়মই মেয়েদের জন্য। না 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 না, ওটা আপনি সিলেক্ট করে খুঁজে বের করেছেন। পাবলিকের থেকে কিছু প্রশ্ন নেওয়া যাক জনগণের মধ্যে থেকে। এটা বলা হয় যে স্বর্গে গেলে পুরস্কার পাবেন, এটা কি একদম সত্যি কথা নাকি শুধু কথার কথা? দেখুন, যখন কোনো একটা সিস্টেম সমাজের মধ্যে ডেভেলপ করা হচ্ছে তখন ওখানে দুটো ব্যাপার হয়ে থাকে, শাস্তিও দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। তাই কোথাও পুরস্কারের কথা বলে হয়ে থাকে নিশ্চয়ই, এখন এটাকে ওভার এমফাসাইজ করা হচ্ছে আর ওটাকে বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে, এরকম জিনিস খুঁজে বের করা হচ্ছে। স্যার এরকম অনেক রিসার্চ করে এরকম জিনিস খুঁজে বের করেছেন। আমাদের দাদা ভাই তো ওটা এরকমই ব্যাপার একটা যে অনেক বেশি ওটাকে ওটার প্রোপাগান্ডা হিসেবে ওটাকে প্রেজেন্ট করা হচ্ছে, না হলে নয়তো শাস্তিও অনেক ধরনের রয়েছে, অনেক ধরনের ভালোও আছে প্রত্যেকটা ধর্মে, শুধু ইসলামের মধ্যেই তো নয়, সব জায়গায় পুরস্কার আর শাস্তি দুটো জিনিসই রাখা হয়েছে। একজন পাকিস্তানের জার্নালিস্ট আছেন, উনি ওখানকার একজন মৌলানাকে জিজ্ঞেস করেছেন যে আমার হাজবেন্ড তো হুর পাবেনি, আমি যদি যাই আমি কি পাবো? দেখুন, একটা প্রবলেম আছে, একটা প্রবলেম আছে। ওটা হচ্ছে এটা, আমি তো এটা চাই আপনার থেকেও যে পাকিস্তানের কথা তো না বলাই উচিত। কিন্তু আপনি একটুখানি এনার প্রশ্নের সাথে রিলেট করে একটা প্রশ্ন করেছেন। তাই যে পুরস্কার ছেলেরা পাবে, যা কিছু পাবে ভালো কাজ করার জন্য, আর খারাপ কাজ করার জন্য যে শাস্তি পুরুষেরা পাবে, এইভাবেই মহিলাদের জন্যও থাকবে পুরস্কারও আর শাস্তিও। এরকমটা নয় যে মহিলাদের জন্য একরকম আর পুরুষদের জন্য আরেক রকম। মৌলানা সাহেব তো উত্তর দিয়ে দিয়েছেন যে আপনি তো আপনার হাজবেন্ডকেই পেয়ে যাবেন। তখন উনি বলেছেন কেন আমি ওনাকে নিয়ে কি করব? হ্যাঁ, ওনাকে হতে পারে আমি ওনাকে মেনেই নিলাম না, যদি আমি মহিলা হতাম তাহলে হতে পারে আমি আমার হাজবেন্ডকে চুজই করব না। একদম এই স্বাধীনতা পাবে মহিলারা। ওয়েল এডুকেটেড মুসলিম ফ্যামিলিতে অনেক বেশি বাচ্চা হয়ে থাকে। হ্যাঁ, তাই এটা কে ডিসাইড করে যে কতগুলো বাচ্চা হওয়া উচিত, উপরওয়ালা নাকি ফ্যামিলি? কি বললেন? ওনার প্রশ্ন হলো এটাই, যে ইমপ্রেশন এটাই যে মুসলিম ফ্যামিলিগুলোর বাচ্চা অনেক বেশি হয়ে থাকে, তাই কতগুলো বাচ্চা হওয়া উচিত এটা প্যারেন্টস ডিসাইড করে নাকি ওপরওয়ালা ডিসাইড করে? এই প্রশ্নটাই তো ভুল, এই কারণে যে আপনি এই প্রশ্ন করছেন যে মুসলমান কমিউনিটিতে বাচ্চাদের সংখ্যা অনেক বেশি। এটা হচ্ছে ডেটার বিরুদ্ধে। এটা বর্তমান তারিখের যে ডেটা রয়েছে ওটা এটা বলে যে অশিক্ষিতদের মধ্যে আর গরিব লোকজনদের মধ্যে বাচ্চা বেশি হয়ে থাকে। ওটার মধ্যে হিন্দুও আছে, মুসলমানেরাও আছে, সব ধরনের লোকের আছে। আপনি প্রশিক্ষণ দিয়ে দিন, আপনার কাছে সঠিক ফিগার, সঠিক পরিমাণে বাচ্চাও থাকবে, আর ওদের এডুকেশনও হয়ে যাবে, আপলিফমেন্টও হয়ে যাবে, দেশের উন্নতিও হবে। তাহলে যে 4টে বিয়ে করবে তার বেশি বাচ্চা হবে নাকি একটা করলে তার বেশি হবে? যে 4টে করবে। এই বিষয়ের উপরেও ডেটা রয়েছে। এই বিষয়ের উপরেও ডেটা রয়েছে। মানে আজকাল তো পৃথিবী উন্নতি করে ফেলেছে অনেকটাই। প্রত্যেকটা কাজ রিসার্চ বেসড হওয়া উচিত, ইনফরমেশন বেসড হওয়া উচিত নয় যে আপনার সাথে পাওয়া গেছে, অন্য কারোর সাথে পাওয়া গেছে, কেউ এসে কিছু বলল। আপনি সব সংখ্যাগুলোকে বের করে নিন না একবার। বেশি করে বিয়ে কোথায় হচ্ছে, কারা কারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, কারা কোন কমিউনিটির লোকেরা বেশি আছে এসবে। এগুলো মুসলমান হিন্দুর ব্যাপারই তো নয়। সংখ্যার কোনো ব্যাপার নেই মুসলমান হিন্দুদের মধ্যে,
একজনের থেকে বেশি কারোর সাথে সম্পর্ক রাখার কিন্তু ব্যাপার ওইটা দেখুন, নয়। অন্য কোনো ধর্মে তো একটার বেশি বিয়ে করার অনুমতি নেই। হ্যাঁ নেই, কিন্তু তারপরেও কারা বেশি আছে এসব একটু দেখে নিন না, ইন্ডিয়াতেই দেখুন। আচ্ছা, আপনি বলছেন যে অনুমতি নেই, তারপরেও কোথাও কোথাও রাখা হয়েছে। এটাই তো হচ্ছে, তাই ওটা নিয়ে কি বলবো। আমার তো মনে হয় না লোকেরা এই ব্যাপারটা নিয়ে একমত দেখুন, হবেন, কারণ আমি তো অনেক সময় এটাই বলে থাকি যে যে একটা বিশেষ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমার তো একটা কথা যদি লোকেরা মেনে নেয় তাহলেও বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার হয়ে যাবে আমার কাছে, সৌভাগ্যের ব্যাপার হবে তখন। আরো একটা সাবজেক্ট যেটা নিয়ে বর্তমানে খুবই আলোচনা হচ্ছে, সেটাও 100 বছরের পুরনো আইন, সেটা হলো ওয়াকফ নিয়ে। আর ওয়াকফ বোর্ডের আইনে যে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে সেটাও আউটডেটেড চিন্তা ভাবনার জন্য ওটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে দেখুন, না। প্রথমত এই প্রশ্নটা 100 বছরের পুরনো আইন, এই প্রশ্নটা ভুল পুরোপুরি। এই আইন তো সদ্যই অ্যামেন্ড হয়েছে, 95-এ হবে হয়তো, এর উপরে কাজও চলছে। প্রথম কথা তো এটা। দ্বিতীয় কথা হলো যে আওকাফ মানে কি, এটা বোঝাটা খুব দরকার। আমাদের ভারতে বিশেষ করে লোকজনদের একটা অভ্যেস আছে সব ধর্মের মধ্যেই, যে ওরা দান করে গরিবদের জন্য। তাই কিছু লোকেরা কিছু জিনিস দান করেছে, আর ওই দান করা জিনিসের ম্যানেজমেন্টের জন্য একটা সিস্টেম এর প্রয়োজনীয়তা অনুভব হয়েছে ইংরেজদের আমলে, আর ওনারা একটা অ্যাক্ট তৈরি করেছে। তারপর 53-তে 54-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে বা তৈরি করা হয়েছে এটা নতুনভাবে। তারপর 95-এ হয়েছে, তারপর 2013-তেও ওটার মধ্যে কিছু হয়েছে। এটা প্রয়োজন অনুযায়ী এই ব্যাপারগুলোকে মডিফাই করা হয়েছে। এখন এই যে নতুন অ্যামেন্ডমেন্টের সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, এখন পাল্টানোর চেষ্টা করা চলছে, এটা ওটার যে প্রয়োজনীয়তা ছিল, যে প্রয়োজনের জন্য এত দূর পর্যন্ত এসেছিল, ওটাকে বেটার করার বদলে আবার পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছে। তাই আমাদের এটাতে 2-3টে ব্যাপার আরো আছে। মোটামুটি ওয়াকফের কাছে দেশের মধ্যে 9 লাখ একর জমি আছে, আর এই জমি 3 নম্বরে আছে। রেলওয়ে আর ডিফেন্সের পরে সব থেকে বেশি জমি। এটা শুধু দুটো স্টেটের, তামিলনাড়ু আর তেলেঙ্গানা বা অন্ধ্র, দুটো স্টেটে এর মধ্যে কমপক্ষে 1 লক্ষ একর বেশি জমি শুধু 2-3টুতে হিন্দু এন্ডনমেন্টসের কাছে আছে। বাকি ইন্ডিয়ার কথা তো বলছেই না আমি। এটা তো পুরো ইন্ডিয়াতেই আছে, যে আপনি যেটা বলছেন 7,40,000 বা 7,80,000 কিছু একটা একর রয়েছে। কিন্তু এটার মধ্যে একটা প্রবলেম আছে, যে এই লোকেরা দখল করে নিয়েছে, অবৈধভাবে দখল করে নিয়েছে। এখানে ডিফারেন্ট গভর্নমেন্টের ডিপার্টমেন্টও যুক্ত রয়েছে, আর প্রাইভেটও আছে, আর মুসলমানেরাও আছে। তাই এটাকে আরো ভালো করার প্রয়োজন ছিল, যে যেগুলো দখল করা আছে সেগুলোকে খালি করাতে হবে। ভালো করার বদলে এটাকে আরো খারাপ করা হচ্ছে। আপনি দখলদারি খালি করার কথা বলছেন, যে আপনার যে কাকা আছেন আরশাদ মদনী সাহেব, উনি বলেছেন যে ব্যাঙ্গালোরে যে এয়ারপোর্ট আছে সেটার 100 একর জমি ওটা ওয়াকফের। হ্যাঁ, উনি বলছেন, যখন হয়তো উনি রিসার্চ করেছেন। আমি এই ব্যাপারে কোনো রিসার্চ করিনি, আর আমরা লোকেদের কথা না বলে বরং কথাগুলো বলি সেই প্রজেক্ট নিয়ে। এখন প্রজেক্টটা তো বর্তমান তারিখে দেশে যেরকম পরিবেশ তৈরি করা হচ্ছে, ওই পরিবেশটাকে দেখে জানি না কেন আমার মনে হয়, যদি আমাকে কারেক্ট করে দেবেন আপনি, ওই পরিবেশটাকে দেখে এরকম মনে হয় যে কোনো এই ওয়াকফ বোর্ড ইন্ডিয়ার না, অন্য কোনো প্রতিবেশী শত্রু দেশের, এটা প্রথম কথা। আর ওয়াকফ বোর্ড তৈরি হয় কিভাবে আপনি জানেন? আমি চাই ওয়াকফ বোর্ড ভারতের মুসলমান বানাক। আইন এটা বলে যে ওয়াকফ বোর্ড যেটা তৈরি হবে সেটা স্টেট গভর্নমেন্ট বানাবে, আর সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলকে তৈরি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার তৈরি করবে। প্রথমত আমার তো এটাই বক্তব্য, আমি বলছি যে এসজিপিসির মতো তৈরি করে দিন। শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির গঠন যেভাবে হয়ে থাকে সেভাবে এটারও গঠন হওয়া উচিত। আজ পর্যন্ত এরকম গঠন হয় না। সরকার নিজের ইচ্ছে মতো নিজেদের লোকজনকে বসিয়ে দেন,
সিলেকশন করে, ওই কিছু কিছু একটু আধটু একটা পার্ট আছে ওখানে ইলেকশন করে মোতাবাল্লি থেকে একটা নাম্বার চলে আসবে, অমুক জায়গা থেকে চলে আসবে। তাই এটা হলো অনেক বড় একটা ডিবেট, এটাকে ভালো করার প্রয়োজন রয়েছে, কিন্তু আপনি তো খারাপ করার চেষ্টায় আছেন এটাকে। দেখুন, ইমপ্রেশন তো এটাই দেওয়া হচ্ছে যে পুরো দেশে 200-র কাছাকাছি লোক আছে যাদের দখলদারি আছে এই সব জমিগুলোতে। হ্যাঁ, সেই জন্যই দখলদারি বন্ধ করা উচিত। বন্ধ করার জন্য ওই প্রসেসটাকে আরো স্ট্রং করা উচিত। আপনি তো এটাকে আরো সহজ করে দিচ্ছেন, দখলদারদের দখল মুকুব হয়ে যাক। দখলদারেরা তো 2005-এর আমি পড়েছি, ওরা বলছে যে তাজমহল নাকি ওয়াকফের জমি। যারা সেটা বলছে সেটা ঠিক আছে। দেখুন, আপনি একটা ব্যাপারে বুঝুন যে এই তাজমহল যদি ওয়াকফের জমি হয় তাহলে সেটা ওয়াকফের জমিও আবার এএসআই এর কন্ট্রোলে আছে। এরকম অনেক প্রপার্টিজ আছে যেখানে দুজনেরই দখলদারি রয়েছে। যদি ওয়াকফের জমি কিছুক্ষণের জন্য মেনেও নিই তাহলে কোথায় যাবে সেটা? একটু চিন্তার বিষয় এটা, একটু ওপেন মাইন্ড হয়ে ভাবুন, তাহলে এটা যাবেটা কোথায়, কার কাছে যাচ্ছে এটা? এরকমটা তো নয় যে ওটা চায়নাতে চলে যাবে। আমি ওই দেশের নাম তো নিতে চাই না যার নাম আপনি নিয়েছিলেন। চায়না চলে যাবে নাকি, নেপাল চলে যাবে নাকি? কোথাও যাবে না, তাই না? ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়াতেই থাকবে। আর আমরা আমাদের ব্যাপারে বর্তমান তারিখে একটা বিশেষভাবে ওটা তৈরি করা হয়েছে যেন আমরা অন্য কিছু, অন্য জায়গার থেকে চলে এসেছি, অন্য জগতের প্রাণী আমরা। মুসলমান, ইন্ডিয়ার মুসলমান। আমরা যেখানে ছিলাম অপশন কিন্তু পেয়েছিলাম আমরা। আমি বারবার এই কথাটা বলি, আমাদের কাছে চয়েস ছিল, আমরা চুজ করতে পারতাম। আমরা ইন্ডিয়াকে চুজ করেছিলাম আর ভেবেচিন্তে করেছিলাম। আমি আগে বলতাম যে আমাদের কাছে ইন্ডিয়ান মুসলিমসের জন্যে থাকার জন্য ইন্ডিয়ার থেকে ভালো পৃথিবীতে আর কোনো দেশ নেই। কিন্তু আজকে এমন কঠিন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি যে ভাবি বলা উচিত হবে নাকি উচিত হবে না। আমাদের এই সুযোগটা যদি থাকতো তাহলে আমরা সেইভাবেই বুক ফুলিয়ে এই কথাটা বলতে পারতাম। তাই ওই সিচুয়েশন থেকে বের করাটা তো আপনাদেরই কাজ। হয়তো এটা চিন্তার বিষয় না তো যে প্রশ্ন করা হচ্ছে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে যে তামিলনাড়ুর একটা গ্রাম যেটা 1500 বছরের পুরনো, ওখানে একজনও মুসলমান থাকে না, সব হিন্দুদের বসবাস, ওখানে মন্দির আছে, ওটাকে বলা হচ্ছে যে ওটা ওয়াকফ বোর্ডের জমি। আচ্ছা, যদি আমি এটা বলি যে আপনার এই স্টুডিও ওয়াকফ বোর্ডের জমি, আমি কি করে বলতে পারি এই কথাটা? কেউ বিশ্বাস করবে? আর এই যে সিস্টেম, কোনো সিস্টেমিক এটার জন্য নেই। যতগুলো কোর্ট তৈরি হয় না, ট্রিবিউনাল, স্পেশাল ট্রিবিউনালের উপরে এই প্রবলেমটা আছে। ব্যাপারটা ট্রিবিউনালের কাছে যাবে। ট্রিবিউনাল কে তৈরি করে? সেটা একটা নর্মাল কোর্ট। কোনো নর্মাল কোর্টকে একটা স্পেশাল অ্যাক্ট অনুযায়ী ট্রিবিউনাল ডিক্লেয়ার করে দেওয়া হয় যে এটা ওয়াকফের ট্রিবিউনাল। ওই ট্রিবিউনালে এই যে জাজমেন্ট দেওয়ার লোকেরা থাকে, তাকে আমি বসাবো না ওখানে। আপনি হবেন না যে ঠিক আছে ভাই, এই দুজন মুসলমান মিলে যা ইচ্ছে তাই করে চলেছে। ওয়াকফ বোর্ডের মানে তো এটাই তো বেরোয় যে মুসলমান এইসব জিনিসে দখলদারি করে নেবে। আর একটা যদি কোনো ইনসিডেন্ট এরকম ভুল হয়েও থাকে তাহলে ওদের বলার জন্য সেটা হয়ে যাবে নাকি? তাই গোটা একটা প্রসেস আছে। ওয়াকফের ব্যাপারে ইমপ্রেশন তো এরকম ক্রিয়েট করা হয়েছে যে ওয়াকফ যেখানে রুমাল রেখে দিয়েছে সেই জমিটা ওদের। আমি এর উপরে, আপনি সঠিকভাবে এটার উপরে ডিবেট রাখুন একটা, আমি প্রস্তুতি নিয়ে আসবো, তাই না? আপনাকে বলবো যে ওয়াকফের দাবি কতগুলো জায়গায় ছিল আর কিভাবে ওর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে ট্রিবিউনাল আছে, এই ট্রিবিউনালেরই অনেকগুলো ট্রিবিউনাল স্পেশাল অ্যাক্ট হিসাবে তৈরি করা হয়েছে। শুধু ওয়াকফেরটা নয়, আর অনেক কিছুর হয়েছে। ইনকাম ট্যাক্সের আছে, অমুকের আছে, তমুকের আছে। এর মানে তো এটা নয় যে ওটা মেইন স্ট্রিম সব কিছুর থেকে বাইরে বেরিয়ে গেছে, এরকমটা একদমই নয়। তবে এখন তো মামলাটা পার্লামেন্টের সামনে আছে, জেপিসির সামনে আছে। একটা ব্যাপার পার্লামেন্ট আর জেপিসির আছে, ওটার থেকে বড় মামলা আছে পাবলিক ডিসকোর্সের এই ব্যাপারটা আছে যে এটাতে তো এদেরকে উপেক্ষা করা হচ্ছে আর এটা অন্য কোথাও চলে যাচ্ছে সমস্ত জমিগুলো। আর ওয়াকফ বোর্ডও কোথা থেকে তৈরি হচ্ছে? সব ওয়াকফ বোর্ড একটা সিস্টেমের মাধ্যমে তৈরি হচ্ছে না যে এগুলো অন্য কোথাও যাচ্ছে। আমি আপনাকে একটা লেটেস্ট উদাহরণ দিচ্ছি, সিমলা। ওখানে কখনোই হিন্দু মুসলমানের ঝগড়া ঝামেলা এরকম কোনো ব্যাপার ঘটেনি। এক ব্যক্তি ওখানে এক জায়গায় 4 তলা মসজিদ বানিয়ে ফেলেছেন, আর সেটা নিয়ে জনগণ রাস্তায় নেমে পড়েছে আর প্রোটেস্ট করছে। জনগণ বলছে যে বাইরে থেকে আগত রোহিঙ্গা আর বাংলাদেশে মুসলমানদের এখানে ঠাঁই দেওয়া হয়েছে, ওরা আমাদের হকারি ব্যবসাগুলো দখল করে নিয়েছে, আর ঝামেলা সেখানেই। দেখুন, এই একটা পার্টিকুলার সিমলার ব্যাপারটা আপনাকে উত্তর দিলে পরে সেটা একদম ওখানে ফোকাস হয়ে যাবে।
আমি যেটা বলতে চাই যে একটা প্রজেক্টের একটা সিস্টেমের মধ্যে যা যা খারাপ আছে সেগুলো ঠিক হওয়া দরকার। সব সিস্টেমে, সব জায়গায়, সব আইনে, সব অ্যাক্টে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন। কিন্তু ওই চিন্তাটা যেটা হচ্ছে সমাজের একটা অংশ, তাকে কনসাল্ট করে একটা 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 পজিটিভ এনভায়রনমেন্টে তাকে ঠিক করা উচিত। আমার একটা কথা এই ব্যাপারই, আপনি যেহেতু স্পেসিফিক সিমলার কথাটা তুললেন, আমি সিমলার ব্যাপারে যতটা আমি জানি আমি আপনাকে দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশনস, এর দুটো অংশ থেকে থাকে। যেমন ধরুন পারমিশন নিলাম, একটু বেশি বানিয়ে ফেললাম, সেটার জন্যও সিস্টেমের মধ্যে আছে হয় ভাঙা হবে ওইটুকু অংশকে, নয়তো সেটাকে ওই ড্যামেজের জন্য জরিমানা প্রয়োগ করে সেটাকে আমরা রেগুলারাইজ করা হবে, যেটা হলো একটা নর্মাল সিস্টেম। সেই সিস্টেমে যে জিনিসটা, সেটা ইন্ডিভিজুয়ালও হতে পারে বা সেটা সোসাইটিরও হতে পারে, যারই হোক, সবার জন্য একটা আইন, একটা সিস্টেম তৈরি আছে, তার উপরে ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত, কাউকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। এবার আসছি ওই ব্যাপারটায় যে হকারি ব্যবসা দখল করে নেওয়া, তাছাড়া রোহিঙ্গারাও আছে। তাই কাউকে আমায় রোহিঙ্গা বলাটা তো খুবই সহজ ব্যাপার, শুধু আমার একটা বিশেষ পরিচয় রয়েছে তাই আমি রোহিঙ্গা হয়ে গেলাম। এই পদ্ধতিটা কিন্তু ভুল। আপনি একটা সিস্টেমে আসুন, আপনি দেখুন ইন্টেলিজেন্স এজেন্সিরা বসে রয়েছে, সব কিছুই যখন আছে, যদি কোনো মানুষ দিল্লির লোক হয়, এখন আপনি দেখছেন যে কত জায়গায় কত কিছু হচ্ছে, চামুলিতেও হয়েছে। 50 বছর ধরে একটা লোক ওখানে থাকে, সে তো পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার তো কোনো দোষই ছিল না। একটা মানুষ ভুল করেছে, গোটা সমাজকে আপনি শাস্তি দিয়ে দিলেন। আর তাছাড়া সংখ্যাগরিষ্ঠ চিন্তা ভাবনার সাথে এটা হয়তো দেশের জন্য একেবারেই ভালো নয়। দেখুন, একটা ভাবনা যেটা আপনি এক্সপ্লেন করতে পারেন, ভাবনাটা হলো উত্তরাখণ্ডে এমন জায়গা আছে, হিমাচলের উল্লেখও আমি করেছি, গুজরাটের এমন কিছু জায়গা আছে যাদের ব্যাপারে ইমপ্রেশনটা এরকম যে ওখানে মুসলমানদের অন্য জায়গা থেকে নিয়ে এসে বস্তি গড়ানো হচ্ছে। তাদের মধ্যে বাংলাদেশি মুসলমান আছে, তাদের মধ্যে রোহিঙ্গা মুসলমান আছে, আর এই এলাকার ডেমোগ্রাফি পাল্টানো হচ্ছে। যদি কোথাও যেমন চামেলির ব্যাপারটা, কত ফ্যামিলি ছিল আপনি নিজেই দেখে নিন না। এখানকার ব্যাপারটা হলো যেটা আপনি এই মুহূর্তে বলছেন যে ওখানে দেখে নিন কত ফ্যামিলি আছে আর ব্যবসায় কতজন আছে, সার্ভে করিয়ে নিন, আপনার তো টিম হাতে রয়েছে, আপনি জানতে পেরে যাবেন যে টোটাল কতজন আছে আর সেই টোটালে এই লোকেরা কতজন আছে। আচ্ছা, এর মধ্যে পুরনো কতজন আছে আর নতুন কতজন এসেছে। আর তাছাড়া ব্যবসা করতে কেউ যদি এসে থাকে তাহলে সে কোথা থেকে এসেছে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, এটার তো সমস্ত রাজ্যের সমস্ত এজেন্সি লোকেরা রয়েছে, সমস্ত সিস্টেম হাতে রয়েছে। কিছু ব্যাপারে অভিযোগ করে, বলে যে এদের আসার ফলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে, ওদের আসার ফলে প্রায়শই ঝগড়া ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখন আমি কাকতালীয় ভাবে দেখছিলাম যে আপনারই চ্যানেলে হয়তো 2-4 দিন আগে যে ওখানকার লোকাল লোক এটা বলছিল যে দাদা, এটা কোনো একটা উদাহরণ দেখান যে গত 2 বছরে কত কেস হয়েছে এরকম। আজকে তো আপনি বলছেন যখন আপনি রেগে রয়েছেন লড়াইয়ের জন্য, কোনো এক দুর্ঘটনা ঘটে থাকবে, তাই কিন্তু এর আগে দেখুন না যে 2 বছরে কতগুলো ইনসিডেন্ট ঘটেছে এই রকমের। সেটা সামনে রেখে বাস্তবতার ওপরে কথা বলা উচিত। রিয়ালিটির জন্য অন্য জিনিস, পারসেপশন হলো অন্য জিনিস। কাকতালীয় ব্যাপারটা হচ্ছে যে পারসেপশন এমন ভাবে বানানো হয়েছে, এখন আপনি পারসেপশন করছেন যে কনসালটেশন করা হয়নি। না, আমার পারসেপশনটা তো এটা কোনো পারসেপশন নয়, এটা হলো রিয়ালিটি। বলুন কার সাথে কনসালটেশন করা হয়েছে। পার্লামেন্টে যে কিরণ রিজিজু আছেন, যখন উনি বিল পেশ করছিলেন, ওনার কথাগুলো শুনেছিলাম। উনি বলেছিলেন যে এর বেসে সচ্চা কমিটির রিপোর্ট আছে, এর বেসে জেপিসির পুরনো রিপোর্ট আছে, আর আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে দিল্লিতে, পাটনাতে, পশ্চিমবাংলায় কন্ট্যাক্ট করেছি, কনসালটেশন করেছি। সেটা উনি বলছেন তো, উনি সেটা দাবি করছেন। আর আমাদের দাবি হচ্ছে যে কনসালটেশন হয়নি, কোনো প্রসেস, কনসালটেশনের তো একটা প্রসেস থাকে, আর ওই প্রসেস ওপেন হয়ে থাকে। আর ওই ওপেন প্রসেসের আর কোনো কিছু ওখানেই জিজ্ঞাসা করে নিন আপনি, বলুন দেখি একবার, আমি বিশ্বাস করে নেব। খুব ভালো কথা যে কনসালটেশন করে যদি পাল্টানো হয়, হ্যাঁ, যেখানে প্রয়োজন হবে, যেখানে উপযুক্ত যুক্তিসঙ্গত পরিবর্তন হবে, সেটা তো হওয়াই উচিত। মানে আমি যেমনটা বলছি যে এসজিপিসি অনুযায়ী হওয়া উচিত, এর ইনফরমেশন ওয়াকফ বোর্ডের যেমন এসজিপিসির হয়ে থাকে। তাহলে এসব সাজেশন পার্লামেন্ট থেকে জেপিসির কাছে যাবে? আমরা তো পাঠিয়েই দিচ্ছি, যেটা হতে পারে সবকিছু পাঠাচ্ছি। আর তার সাথে রাস্তায় নেমেও চিৎকার করছেন। প্রয়োজন পড়লে আমি অবশ্যই যাব, রাস্তাতেও নামা উচিত।
এইভাবেই তো হয়ে থাকে, ডেমোক্রেসি এটা। ডেমোক্রেটিক উপায়ে যেটা করা যায় বা করা উচিত সেটা করতেই হবে। একদম, অবশ্যই করব, যদি প্রয়োজন পড়ে সেটাও করব, করাই তো উচিত।